মানুষ মানুষের জন্য, এই কথাটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, কিন্তু আমাদের চারিদিকে তাকালে এর সত্যতা কতটুকু পাই আমরা? এখন এটা তো ব্যবসার চেষ্টা তো করতেই হবে। অর্থ কষ্টে স্ত্রীর চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছেন, সারা জীবনের সঙ্গীকে এভাবে কষ্ট পেতে দেখে ছুটে বেড়াচ্ছেন দিক বেদিক। তারপর মুখে হাসি, অভিযোগ নেই, অনুযোগ নেই, শুধু হাসি মুখে চাইলেন দোয়া আর একটু সহযোগিতা। ওই মেয়ে না, তিনটে মেয়ে বিয়ে হয়ে গেছে। এখন সংসারে আমরা দুইজনে আছি। 3 মেয়েকে বিয়ে দিয়েছেন, নেই কোনো পুত্র সন্তান। স্ত্রীকে নিয়েই ছিল তার সংসার। আজ সেই স্ত্রীর সুস্থতার জন্যই লড়ে যাচ্ছেন, তবে জানেন না এই লড়াই চালিয়ে যেতে পারবেন কিনা। মানে বেশি বেশি খাতে হবে, তা বেশি বেশি তবে ম্যানেজ করে নিজেই খাতে পারি না। আমার ওই শিমু আপা আর তৈত ভাইয়া খুব উপকার করেছে, আমি ভুলতে পারবো না জীবনেও। পরে চিকিৎসার ব্যবস্থা হবে কিভাবে কেউ জানে না, তারপরও মন ভরে কৃতজ্ঞতা জানালেন আগে যারা সহযোগিতা করেছেন তাদের। ক্যান্সার শুধু শরীরকে শেষ করে না, একটি পরিবারের স্বপ্ন, হাসি, শান্তি সবকিছু ধীরে ধীরে ভেঙে দেয়। চিকিৎসার খরচ যখন পাহাড়ের মতো সামনে দাঁড়ায়, তখন দরিদ্র পরিবারের মানুষগুলো অসহায় হয়ে যায়। তারা কারো কাছে বিলাসিতা চায় না, বড় কোনো স্বপ্ন চায় না, তারা শুধু চায় তাদের প্রিয় মানুষটা আর কিছুদিন বাঁচুক। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি খুলনা আর যাচ্ছি লকপুর। আমার গন্তব্য হচ্ছে লকপুর, আর এখানে আমি যাব এই রূপসা ঘাট দিয়ে নদী পার হয়ে। যে মানুষের বাসায় যাচ্ছি উনি একজন ক্যান্সারের পেশেন্ট, আর খোঁজ আমি পেয়েছি আমার একজন কলিগের মাধ্যমে। আপনারা জানেন আমি মোটামুটি ঘোরাফেরা, খাবার দাবার, টিউশন ব্যাপার নিয়ে কন্টেন্ট বানাই, কিন্তু যখন এই ধরনের ব্যাপারগুলো দেখি মাঝে মাঝে খুব খারাপ লাগে। এই খারাপ লাগা থেকেই এই কন্টেন্টগুলো আপনাদের সামনে আনি। আমি জানি না কতটুকু সাহায্য হবে, কিন্তু একটু চেষ্টা করতে চাই। খুলনা শহর থেকে একটু দূরে লকপুরে হালিম ভাইয়ের বাড়ি। তার স্ত্রী লড়ে যাচ্ছেন ক্যান্সারের সাথে। আমার খুব শ্রদ্ধা একজন মানুষের মাধ্যমে খবর পাই তাদের এই দুর্দশার। মানুষটাকে শেষ পর্যন্ত চিকিৎসার ব্যবস্থা করা যায় কিনা সেই চিন্তা নিয়েই ছুটে আসি। যার বাসায় যাবো তিনি আসলে আর্থিকভাবে হয়তো সমস্যায় ছিলেন, কিন্তু কখনোই কারো কাছে সাহায্যের জন্য আবেদন করতে হবে বা কারো থেকে সাহায্য নিতে হবে এরকম সিচুয়েশন তাদের এর আগে হয়নি। গরিব মানুষ, কিন্তু সবসময় নিজেদের ইনকাম করেছেন, সেভাবেই চলেছেন। কষ্ট হলে কষ্ট করে চলেছেন, ভালো হলে ভালোভাবে চলেছেন। তো যখন এই প্রবলেমটা হয় তখন ওনার এই ব্যাপারটা মেনে নিতেই কষ্ট হচ্ছিল। এখন আমার মানুষের সাহায্য প্রয়োজন হবে, আমি আর নিজের সামর্থ্যে হয়তো এটা মোকাবেলা করতে পারবো না। ইভেন যখন আমি বলি যে এটা আমি একটু ভিডিও করি, একটা জানাই যদি কারোর মাধ্যমে কোনো সাহায্য পাওয়া যায়, তখন ওনারা বেশ ইতস্তত বোধ করেছিলেন। আমার কলিগ যিনি কথা বলেছিলেন তিনিও বলছিলেন যে ওনারা আসলে এই সিচুয়েশনটা এমন পর্যায়ে চলে এসছে যে মানুষের সাহায্য এখন নিতে হবে, আদারওয়াইজ হয়তো এটা ওনারা সঠিকভাবে চিকিৎসা করাতে পারবেন না। এই ব্যাপারটা ওনারা মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। তারপরেও মানুষের সিচুয়েশন কখনো কখনো এমন হয় যে এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় যখন মানুষের সাহায্য প্রয়োজন পড়ে। এই সামনে হচ্ছে আফ্রিদি ভাই আজকে আমাকে হেল্প করবে পুরো ব্যাপারটাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাকে পুরো সময়টাতে প্রচুর সাহায্য করেছেন আফ্রিদি ভাই। বেশ দূর থেকে ছুটে এসেছেন অনেক কষ্ট করে। অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা জানায় আফ্রিদি ভাইকে। এখন এই বাসায় তো যাব, একটা জায়গায় তো খালি হাতে কিভাবে যাওয়া যায়? আর যে বাসায় কোনো ধরনের অসুখ একবার চলে আসে সেখানে আসলে সংসার চালানো বড় মুশকিল হয়ে যায়। তা আমার কাছে এখন অত পরিমাণ টাকা নেই যে আমি তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করে যাব, তবে আই হোপ আল্লাহর রহমতে সেটা ব্যবস্থা হয়ে যাবে। তবে আমার কলিগরা আমাকে কিছু টাকা দিয়ে দিয়েছে যে আপনি যদি যান তাদের জন্য একটু বাজার সদাই নিয়ে যাবেন। তা আমি এখন বাজারের ভেতরে আসলাম, দেখি কিছু কেনা যায় কিনা। আর মাঝে মাঝে আমার খুব ভালো লাগে যে আমি কিছু ভালো মানুষের সাথে চাকরি বাকরি করি। আমি বলিও নাই যে এরকম, তারা এমনিতেই দিয়ে বলতেছে আপনি তো বিভিন্ন জায়গায় যান, কোথাও কাজে লাগায় না। চলেন দেখি কি কেনা যায়। চাল 1 বস্তা, আলু 5 কেজি, ডাল গেছে, ডিম আছে না 3 ডজন ডিম, 36টা ডিম। জি, আপনার মশলা যেগুলো গুঁড়া মশলা। তো আমাদের যতটুকু আইডিয়া ছিল যে একটা পরিবারে যে সমস্ত জিনিস লাগে আমরা এটা মুদি দোকান থেকে বিল করলাম। যে বাজারটা আসলে নিচ্ছে এটা যিনি পেশেন্ট আসলে তার কাজে লাগবে না তেমন একটা, কিন্তু তার পরিবারের কাজে লাগবে, কারণ তাকে যে মানুষগুলো এখন টেক কেয়ার করছে তাদের খাওয়া দাওয়ার জন্য তো কিছু দরকার আছে। ট্রিটমেন্ট কোনোভাবে আজ পর্যন্ত চলে এসছে, আর হোপফুলি আল্লাহ যদি দয়া করে
তাহলে বাকি সময় ট্রিটমেন্টটা চলবে এবং হয়তো আল্লাহ তাকে সুস্থ করে দিবেন। কিন্তু ওই পরিবারের বাকি লোকজনদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। 4,000 দিলে আমরা কিছু ফেরত পাচ্ছি। জি, তো চলেন আমরা আর দেরি না করে ওনার বাসায় যাই, অনেক রিলেট করে ফেলছে অলরেডি। এখান থেকে একটু মুরগি নিয়ে যাই। ভাই মুরগি কোনটা কত ভাই? আমাদেরকে ভাই বড় দেখে ব্রয়লার দেন তো। বড় সাইজ দেখে ব্রয়লার, হ্যাঁ বড় সাইজ দেখে দেন। কয় টাকা হলো তাহলে ভাই? 420 না? বাজার শেষে খুঁজতে লাগলাম হালিম ভাইকে। পুকুর ঘাটে দেখলাম একজন মানুষ বেশ ক্লান্ত হয়ে বসেই ঘুমিয়ে পড়েছেন। জানতাম না তিনি কিনা, ফোন দিয়ে বুঝলাম ইনিই হালিম ভাই। দুপুরে পুকুর ঘাটে বসে নিজের ক্লান্ত শরীরকে আর ধরে রাখতে পারেননি। ও ওনাদের বাসা চিনে আপনাকে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আগে এইটা মনে হয় ওনাদের বাড়ি। তো আমরা ওনাদের বাড়িতে এসছি। এই জায়গাটার নাম কি? লকপুর। লকপুরের থেকে এই জায়গা থেকে আসতে কি বলে জায়গাটা এখন যেখানে দাঁড়িয়ে আছে? এখানে হ্যাঁ এখানে লক মানে লকপুরি বলে পুরো এরিয়াটার নাম। তো আমরা এই লকপুরের ভেতরে এখানে আছি। জায়গাটা কিন্তু সুন্দর আছে, আমাদের গাছপালা দিয়ে ভর্তি। আপনাকে কি বলে? ও ভাইয়া বলে। হ্যাঁ বলে। তো আমার তো হিসাবে ভাইয়াই বলতে হবে। আমাকে ভাইয়া বলে। তো যেহেতু আমার কলিগ ওনাকে ভাইয়া বলে ডাকে, তো আমারও কিন্তু ভাইয়া বলে ডাকতে হবে। তো ভাই, আমার নাম সবুজ। আমি আপনার থেকে আগে পারমিশন নিচ্ছি, কারণ আমি জানি এটা অনেক সময় হয় যে মানুষ চায় না, তারপরে অনেক কিছু করতে হয়। আপনাদের কোনো অসুবিধা নাই তো? কমফোর্টেবল তো আপনারা? হ্যাঁ, কারণ আমি বুঝতে পারি যে অনেক সময় হয় কি, না অনেক সময় হয় কি যে আমি এটা মানুষকে বলবো, সংকোচ থাকে, আমারও থাকে, আপনারও থাকে, কিন্তু এখন উপায় তো একটা কিছু বের করতে হবে, সবাই মিলে চেষ্টা তো করতে হবে। তো এই ব্যাপারে তো কোনো সমস্যা নেই। তো আমরা বাসায় যাই, চলেন আগে, তারপরে আপনাদেরকে সব ডিটেলস দেখাচ্ছি। আপনি একটু আমাদের সহযোগিতা করেন, চলেন। ব্যাগটা আমার কাছে দেন। হ্যাঁ ঠিক আছে, চলেন যাই। এইটা আপনার ঘর? আল্লাহ, এইটা এখানে রাখলাম। হ্যাঁ, তো এইগুলো একটু আনছি যাতে আপনাদের একটু কয়েকদিন সুবিধা কম হয়। চালটা নিচে নামায় রাখেন। এই মুরগিটা হয়তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। আমি খবরটা পেয়েছি আরও বেশ কিছুদিন আগে, আর আমি এর আগেও কিছু এরকম কাজ করেছিলাম। তারপরে অনেকেই ভালো খারাপ মিলেই মানুষ তো নানা ধরনের বলবেই। তো আরও ব্যাপার হয় কি যে তখন এই কাজগুলোর একটা দায়িত্ব চলে আসে কাদের উপরে। তো আমার পরিচিতর মাধ্যমে যখন আমি শুনি যে এরকম সিচুয়েশন হচ্ছে, তো চেষ্টা করি যে যাতে করে ওই সিচুয়েশন থেকে মানুষটা উঠে আসতে পারে, এরকম কোনো ব্যবস্থা যদি আল্লাহ করতে দেন। তো ওই হিসাবে ওনাদের এখানে আসছি। এইটা হচ্ছে ওনার বসত বাড়ি। খুবই অল্প জায়গার ভিতরে আমি দেখছি অনেক বেশ কয়েকটা বাড়ি আছে, আলাদা আলাদা প্রতিবেশী। তো ওনাদের বাসা হচ্ছে এইটা, অল্প জায়গায়, তাই না? এখানে একটা বাড়ি, ওইখানে আর একটা, মানে বাড়ির জায়গা অনেক কম। তো পিছনে আরেকটা বাড়ি আছে। এটা হচ্ছে প্রথমে হচ্ছে খুলনা রিজিওনাল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের একটা ডকুমেন্ট। এখানে গিয়েছিলেন না? প্রথমে কি এখানেই দেখানো হয়েছে? জামাই মেয়ে নিয়ে গেছিল, তো জামাইরা আছে, মেয়েরা আছে, ওনারা নিয়ে গেছিল। আচ্ছা, আপনার দ্বারা তো আসলে একা সম্ভবও না সমস্ত দৌড়ঝাঁপ করা। আমরা এই ডকুমেন্টগুলো এখানে আছে, সব আছে, দেখেন। একটা হেমাটোলজি রিপোর্ট, এদিকে ওনার ডিসচার্জ করে দিয়েছিল এখান থেকে, সেটা আদার্স যত হিস্ট্রি। এখন কোন হাসপাতালে কেমো নিচ্ছে? এটা ওই 250 যে বড় ডাক্তার আছে খুলনা, হ্যাঁ ওনার ওই খুলনা 250 বেডের যে ডাক্তার, মানে 250 বেডে গিয়ে আপনি এখন কেমোথেরাপিটা দিচ্ছেন? হ্যাঁ, ওইখানে ওর নিজস্ব আছে ডাক্তার। কয়টা কেমো হয়েছে এখনো পর্যন্ত? কেমন 2টা হয়েছে। 2টা? দুটো দেওয়া হয়েছে, আর এই একটা এই 14 তারিখে একটা পড়বে। এই যে সামনে 14 তারিখে অসুস্থ যায় শুরু হয় প্রথম কবে আপনার অসুস্থ যে ভাব এটা ধরা পড়ে? এইটা ধরা পড়ে রোজা 2-1 দিন পরে, মানে রোজার ভিতরে আর কি, 2-1 দিন রোজা হয়ে গেছে তার ভিতরে আমার বলতেছে যে আমার বুকের ভিতরে একটু ব্যথা ব্যথা করতেছে। তাই আমি বললাম তাহলে ব্যথা ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলল যে এরকম, এটা তো এখন তো ওষুধ তো দেওয়া যাবে না, এটা পরীক্ষা করতে হবে। তো পরীক্ষা নিলাম, নেওয়ার পরে এক জায়গায় নেওয়ার পরে সে সময় উনি বলল, রিপোর্ট দিল। তারপর বললো যে এরকম আপনার আরেক জায়গায় যোগাযোগ করেন। সে জায়গায় করার পরে সে জায়গায় সব একই রিপোর্ট। পরে জামাই মেয়ে আবার আর এক জায়গায় নিল, সে জায়গায় সব একই রিপোর্ট। আমি বললো তাহলে আমার একটু 250 বেডের যে ডাক্তার আছে, কি রিপোর্ট আসতেছে? ওই ক্যান্সার। হ্যাঁ ক্যান্সার, এই যে জায়গায় যাচ্ছে সব ওই ক্যান্সার। তারপরে 250 বেডে যাওয়ার পরে উনি 250 বেডের বড় ডাক্তার, উনি পরীক্ষা টরীক্ষা দেওয়ার পরে ও জায়গায় ক্যান্সার। তো উনি বললো যে এরকম তাহলে তো
এর একমাত্র কেমো ছাড়া তো কোনো ই নাই। যখন মানে এটা 6টা দিতে হবে, তা 3টে দেওয়ার পরে এটা অপারেশনের একটা লাইনে যাবে যখন শুকিয়ে আসবে। তারপরে এখন জামাই মেয়ে তো নিয়ে গেল, নিয়ে যে দেখায় 2টা কেমো কেবল দেওয়া হয়েছে, আর একটা মনে করেন এই 14 তারিখে একটা দেবে। এটাই না মানে আমি ওই আর্থিক অবস্থায় আমার পারার কোনো একটা হয় নাই। এখন সংসারে আমরা দুইজনে আছি। আপনার ছেলে মেয়েরাই? ওই মেয়ে না, 3টে মেয়ে বিয়ে হয়ে গেছে। আপনার কোনো ছেলে নাই? না, কোনো ছেলে নাই। এখন এটা তো ব্যবসার চেষ্টা তো করতেই হবে, কারণ যেভাবে আপনাদের সহায়তার চেষ্টা করতে হবে। আমি তো আমার সে কথা আগে তো বলেছি যে আমি আসলে আর্থিক অবস্থা অনেক, এছাড়া তো আমার আর কিছু বলে না। আর আমার মনে করেন আমার তো এমনি কিছু নাই, মনে করেন এই যে আমার যে জায়গাটুকু আছে, যে ভিটা বাড়িটারি আছে, আমরা 8টা-9টা ভাই বোন কলাম। আর্থিক অবস্থা এই মানে মনে করেন 25 শতক জায়গা এ আছে, আমরা 9 ভাই বোনে, তো আমরা 3 ভাই থাকি, আর বোন তো বিয়ে হয়ে গেছে, বাইরে অন্য জায়গা আছে। আমার পেশা আমি একটু ওই কাঁচামালের ব্যবসা করি, এখানে খন্দায় নিয়ে বিক্রি করি, এই ছাড়া নিজস্ব কিছু নাই। তবে আপনার একটা জিনিস আমার কাছে ভালো লাগতেছে, এটা কি জানেন? বলে যা আছেন তো অনেক কষ্টে, হ্যাঁ, মানে এটা আপনার মুখে হাসি আছে এখন আল্লাহ দিলে। আমার এটা ছোটবেলা মনে করেন, আমার বড় আরও আছে ভাই বোন, তা এমন ব্যাপার হচ্ছে কি, থাকলেও তারা তো এখানে না, আর আমি সবারই নিয়ে মোটামুটি সবারই নিয়ে ভালো থাকি আর কি। যিনি আসলে রোগী, অসুস্থ, আপনাদের একটু তার সাথে কথা বলাই দিই এবং তার বর্তমান সিচুয়েশনকে আপনাদের একটু দেখাই, চলেন ভেতরে। সালাম আলাইকুম আপা, আমার নাম সবুজ। আপনাদের শিমু আপা আমার খুব হ্যাঁ কাছের মানুষ। আপনি চিন্তা করেন না, এখন আপনার আল্লাহ যা ওষুধ দিছে আল্লাহই সারাই দিবে, টেনশন নাই। এখন কি অবস্থা? মেলা দুর্বল, চলতে পারিনি, রান্না খাওয়া হয় না। এর আগে আমার অনেক বেদি, থাইরয়েড, হাই প্রেশার, লিভারে চর্বি, তারপরে 2টো হাঁটুর হাড্ডি খাওয়া, অনেক রকমের। এই করতে করতে এটা আর বুঝতে পারিনি, মনে করেছি কি হাড়ের থেকে এটা ব্যথা। তারপরে জ্বালা যন্ত্রণা হয়েছে, আমার এক ভাসুরের কাছে ওষুধ খাইছি, যন্ত্রণা একটু কমেছে। কমার পরে প্রকাশ স্যারের কাছে ওষুধ খাইতাম, উনি নিয়ে গেছে, বলে ইমার্জেন্সি কালকেই নিয়ে যেতে হবে সন্ধ্যা নিতে। নিয়ে গেলে ওনারা মাংস নিচ্ছে এই জায়গাতে, অনেক কষ্ট হয়েছে। আবার আল্ট্রাসাউন্ড করেছে, ব্লাড নিয়েছে, প্রস্রাব নিয়েছে। নেওয়ার পরে বলতেছে আপনার নাম ফতেমা না? পরদিন জি, আপনি পরমানিতে চলে আসেন, আপনার 20 তারিখ খবর, ঝর্ণা ম্যাডাম আপনাকে বোঝায় বলবে। তা আমার জামাই মেয়েরা আমার কিছু বলে না, আমরা হাবডাল দিয়ে লুকোই থেকে ওরা গোপনে গোপনে কান্দে কাটে। কেমন দেওয়ার সময় প্রথমটা অত কষ্ট হয়নি, দ্বিতীয়টার পরে চুল টুল কিছু নাই, চুল টুল সব উঠে গেছে, কান্নাকাটা করেছি মেলা, আবার অনেক চুল ছিল। আবার যখন আপনি সুস্থ হবেন এই সব চুল মানে এত বড় একটা খুব ছিল, তাই আমি কান্না করছিলাম। না, ইনশাআল্লাহ আবার আপনি সুস্থ হয়ে যাবেন যখন, আপনার মাথার সব চুল আবার ফেরত চলে আসবে। দেখেন এটা অনেকেরই এরকম হয়েছে, তারপরে আবার কিন্তু চুল তাদের হয়ে গেছে। ইনশাআল্লাহ টেনশন নিয়ে নেন। এখন আপনি ডক্টর আপনাকে খাওয়া দাওয়া করতে বলছে কি? খাওয়া দাওয়া ফলমূল সব রকমের, খালি খেতেই থাকতে হবে, মানে রক্ত উৎপাদন হবে, মানে বেশি বেশি খেতে হবে। তা বেশি বেশি তো আমি ম্যানেজ করে নিজেই খেতে পারি না, ওর আব্বু একটু দেয় গোছায়। আমার ওই শিমু আপা আর তৈত ভাইয়া খুব উপকার করেছে, আমি ভুলতে পারবো না জীবনেও। আপনার শিমু আপাই আমাকে পাঠাইছে, তাই আপনার শিমু আপাই আমাকে বলছে, এবং তারপরে আমি এই সংবাদটা পেয়ে আসছি, কারণ ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি। তো উনি আমার বাসায় এসেছিল, খুব ভালো, অনেক লোক, আমাকে ঘৃণা করে না, আমার চুমু দেয়, গেলে আদর করে, খুব গরিবকে কোনোদিন উনি ঘৃণা করে না। ওনার মেজো বোন আসে ওই রকমের, সব যত সুজন। ওনারা দুইজনই মানসিকভাবে অনেক শক্ত। আমি যতটুকু কথা বলেছি, আমার কাছে মনে হয়েছে মানসিকভাবে তারা বেশ শক্ত, কারণ এমন একটা বিপদের মুহূর্ত তাদের যাচ্ছে, কিন্তু দুইজনের এখন মনোবল আছে যেন আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। এইটা আমার কাছে খুবই বড় একটা ব্যাপার মনে হয়েছে। যে ভাইয়া আছেন উনি কথা বলেছেন, বাট মুখে হাসি রাখার চেষ্টা করেছেন। মানে একে তো নিজেদেরই খাওয়া দাওয়ায় প্রচুর সমস্যা, খুবই খারাপ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছেন, কিন্তু এই যে আমরা আসবো শুনেছেন তো, দরিদ্র মানুষের যেটা হয় কি, অতিথি আসলে তাকে আপ্যায়ন না করলে তাদের মনে শান্তি আসে না। এই সিচুয়েশনে ওনারা আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করেছে। মানে আমি এখান থেকে এখন বের হয়ে যাওয়ার কথা ছিল, এখন এই মানুষের বাসার খাবার আসলে ডিনাই করে কিভাবে এটা আমার জানা নেই, কিছু হলেও মুখে দিতেই হবে। এই পরিস্থিতি থেকে, এর মধ্যে থেকে নিজেদের খাবার থেকে আমাদের জন্য খাবার রেডি করছেন,
এটা আমাকে একটু ভাবুক বানাই দিয়েছে। আসলে ওনাদের সিচুয়েশন না, আমি বাসার ভেতরে আসলাম, কোনো রকম সিচুয়েশন নাই যে ওনারা কিছু তৈরি করবে না, আমি মাত্র বাজার সাথে নিয়ে আসছি, বাট স্টিল ওনারা এটা করেছেন। এটা ডিনাই করার মতো ক্ষমতা তো আমার নাই। যাই, সামান্য কিছু মুখে দিই এবং বের হই। ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হয়ে এমন মনোবল নিয়ে কথা বলা সত্যি অবাক করার মতো। এমন অসহায়ত্ব সত্ত্বেও মুখের হাসি সত্যি আশা জাগায়। কারণ বাংলাদেশে অসহায় হয়ে বেঁচে থাকা কতটা কষ্টের, এটা হয়তো আমরা সবাই দূর থেকে দেখি, কিন্তু কাছ থেকে অনুভব করি না। একজন দরিদ্র বাবা যখন অসুস্থ হয়, সে প্রথমে ডাক্তারের কথা ভাবে না, সে ভাবে আমি যদি কাজ করতে না পারি আমার সন্তানগুলো কি খাবে। বাংলাদেশে অনেক পরিবার আছে যারা 3 বেলা খেতে পারে না, অনেক মানুষ আছে যারা অসুখ হলে হাসপাতালে যায় না, কারণ তারা জানে চিকিৎসা শুরু করার আগেই টাকা শেষ হয়ে যাবে। অনেক বৃদ্ধ আছে যারা সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজের ব্যথা লুকিয়ে রাখে। অনেক মা আছে যারা নিজের খাবারটা সন্তানের থালায় তুলে দিয়ে বলে আমার ক্ষুধা নেই। কিন্তু সত্যি কথা হলো, তাদেরও স্বপ্ন ছিল, তাদেরও ইচ্ছা ছিল সুন্দর করে বাঁচার, তাদেরও মনে আশা ছিল একদিন ভালো হবে। কিন্তু দারিদ্র্য এমন এক শিকল যা মানুষকে শুধু গরিব করে না, মানুষের আত্মবিশ্বাস, হাসি, সাহস সবকিছু ধীরে ধীরে কেড়ে নেয়। আর আমরা যারা আল্লাহর রহমতে একটু ভালো আছি, যারা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি, যাদের ঘরে খাবার আছে, চিকিৎসার সুযোগ আছে, সন্তানদের পড়াশোনার সামর্থ্য আছে, আমাদের কি কোনো দায়িত্ব নেই? আমরা কি শুধু নিজের পরিবার নিয়েই ভাববো? আমরা কি শুধু নিজের সুখ, নিজের ভবিষ্যৎ, নিজের আরাম নিয়েই ব্যস্ত থাকবো? আমাদের পাশের মানুষটা যদি ক্ষুধায় কাঁদে, অসুখে ছটফট করে, সন্তানকে বাঁচাতে মানুষের কাছে হাত পাতে, তখন আমরা চুপ করে থাকলে আমাদের মানুষ হওয়া কোথায়? আমরা হয়তো একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারবো না, কিন্তু আমরা তার অন্ধকার দিনে পাশে দাঁড়াতে পারি। আমরা হয়তো সব দুঃখ শেষ করতে পারবো না, কিন্তু একজন মানুষের বুকের চাপা কান্নাটা একটু কমাতে পারি। আমরা হয়তো বড় কিছু করতে পারবো না, কিন্তু ছোট একটি সাহায্যও কখনো কখনো কারো কাছে বেঁচে থাকার শেষ আশাটুকু হয়ে দাঁড়ায়। একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটানো, এটা শুধু দান না, এটা ইবাদত। এটা শুধু সাহায্য না, এটা মানুষের প্রতি মানুষের ঋণ শোধ করার চেষ্টা। কারণ মানুষের জীবনের সবচেয়ে বড় পরিচয় ধনী হওয়া নয়, বড় পদে থাকা নয়, বড় বাড়িতে থাকা নয়। সবচেয়ে বড় পরিচয় হলো আমি মানুষ, আর আমি অন্য মানুষের কষ্ট দেখে চুপ করে থাকতে পারি না। কারণ মানুষ মানুষের জন্য, আর মানুষের পাশে দাঁড়ানোই মানুষের সবচাইতে বড় ধর্ম। তো বের হচ্ছি, আর আপনারা ভালো থাকবেন। আমার আসলে আপনাদের সাথে শেয়ার করা ছাড়া যতটুকু ব্যক্তিগতভাবে করার ছিল চেষ্টা করেছি, আর এখন আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যদিও ঘোরাফেরা নিয়ে ভিডিও বানাই, তবে আসলে যখন চোখের সামনে এবং খুব পরিচিত মানুষের ভেতরে এরকম কোনো সমস্যা হয়, তখন চুপ করে থাকা যায় না। ওই হিসাবেই এই ব্যাপারগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম, তুলে ধরলাম। আপনাদের সবার দোয়া চাচ্ছি, আর সাথে যদি কেউ সহযোগিতা করতে চান, আমাকে মেসেজ দিলে আমি ডিটেইলস আপনাদেরকে পাঠিয়ে দিব। আর যদি হালিম ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে চান, আমি ওনার নাম্বারটা একটু আপনাদের বলে দিচ্ছি। ফোন নাম্বার আপনার নিয়ে নিতে হবে, আমি এটা বুঝি না। 01748753732। এই নাম্বারে যদি আপনি কল দেন, এটা আসলে ভাইয়া ফোন নাম্বার মুখস্থ নাই, তো আফ্রিদি ভাই একটু বের করে দিল। এমনি ফোনের ব্যাপারে কথা বুঝেন না, ঠিক আছে, সমস্যা নেই। এই নাম্বারে কল দিলে উনি কথা বলতে পারবে। উনি খুবই সহজ সরল একজন মানুষ, হয়তো ডিটেলস আপনাদেরকে ওরকম সুন্দর করে বলতে পারবেন কিনা আমি জানি না। আপনারা যদি ডিটেলস জান, আমি সমস্ত ডকুমেন্টের ছবি নিয়েছি, আমার কাছে আছে। আমার ফেসবুক পেজে নক দিলে আমি অবশ্যই আপনাদেরকে সেই ছবিগুলো প্রোভাইড করব। এরপর আপনাদের যেটা ভালো মনে হয় আর কি। তারপরে আবারও বলছি, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। যদি কোনো হেল্প পাই, আমি এই পরিবারের কাছে আবারও ফিরে আসবো এবং সে ব্যাপারে আপনাদের আপডেট জানাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।